হ্যালো ভিউয়ার্স, সবাই ভালো আছেন? সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি ইউরিন কনসেন্ট্রেশন এবং ডাইলিউশন মেকানিজম নিয়ে কথা বলবো এবং ইউরিন কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি এবং সেখানে কাউন্টার কারেন্ট সিস্টেম বা মেকানিজমের কি ভূমিকা সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব। ওকে, সো আমরা সবাই জানি যে কিছু কিছু সিচুয়েশনে আমরা কি করি, খুব হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করি। আমরা যদি খেয়াল করি আমাদের ইউরিনটা যখন ঘন হয়ে যায়, খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন কিন্তু ইউরিনের ভলিউমটাও অনেক কম থাকে। অর্থাৎ যখন কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয় তখন একটা জিনিস লক্ষণীয় যে স্মল ভলিউম, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম, তখন ম্যাক্সিমাম 1200 মিলি অসমোল পার লিটার পর্যন্ত এটার অসমোলারিটি হতে পারে। আবার আদার হ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আবার কিন্তু ডাইলুট ইউরিনও আমরা ফর্ম করতে পারি। আমাদের কিডনি ডাইলুট ইউরিনও ফর্মেশন করতে পারে। সেক্ষেত্রে যখন ডাইলুট ইউরিন হয় তখন যদি খেয়াল করেন তখন ইউরিনের পরিমাণটা অনেক বেশি থাকবে, অর্থাৎ ডাইলুটেড ইউরিন ইন লার্জ ভলিউম, বাট তখন অসমোলালিটি এটা অনেক কম থাকবে। বলা হচ্ছে যে লোয়েস্ট যে অসমোলালিটি এটা 30 to 50 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে ইউরিনের লোয়ার মোস্ট পসিবল অসমোলালিটি। ওকে, আচ্ছা, এটা যদি আমরা বুঝি তার মানে দেখা যাচ্ছে যে আমাদের কিডনি কনসেন্ট্রেটেড, হাইলি কনসেন্ট্রেটেড ইউরিনও যেমন ফর্মেশন করতে পারে, আবার ডাইলুট ইউরিনও ফর্মেশন করতে পারে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যাকর্ডিং টু বডি নিড, হ্যাঁ, অ্যাকর্ডিং টু বডির প্রয়োজন অনুসারে। তবে নর্মালি যদি একজন নর্মাল পারসন, হেলদি পারসন নর্মাল ডায়েটে আছে, নর্মাল ফ্লুইড ইনটেক করছে, এক্ষেত্রে ইউরিনটা একটু কনসেন্ট্রেটেড হয়, নর্মাল ইউরিনের অসমোলালিটি থেকে 400 থেকে 600। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাক কখন তাহলে আমাদেরকে জানতে হবে যে কখন কিডনিকে হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করতে হবে, আবার কোন কোন ক্ষেত্রে ডাইলুটেড ইউরিন ফর্মেশন করতে হতে পারে। আচ্ছা, সেটা এজন্য আমি বলছি যে ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই কিডনি হ্যাজ টু মেক সামটাইমস হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন and why kidney has to make sometimes dilute urine. আচ্ছা, সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটু যদি খেয়াল করি, আমরা জানি প্লাজমার অসমোলারিটি আমি ধরলাম এভারেজ অর অ্যাপ্রক্সিমেটলি 300 মিলি অসমোল পার লিটার। আমরা এটাও জানি যে প্রোডাকশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট পার ডে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 600 মিলি অসমোল পার লিটার, মানে প্রতিদিন আমাদের বডিতে 600 অ্যাপ্রক্সিমেটলি 600 মিলি অসমোল সলিউট অ্যাজ এ ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে। তাহলে কিডনির একটা অন্যতম কাজ হচ্ছে এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টকে বডি থেকে ইউরিনের মাধ্যমে বের করে দিতে হবে। ওকে, এখন খেয়াল করেন সেটা অল্প পরিমাণ ইউরিন হোক আর বেশি পরিমাণ ইউরিন হোক, এখন এই ক্ষেত্রে যদি আপনারা একটু if you look at this screen you will see that when there is a excess water intake or there is excess fluid in your body, একটু আপনি বেশি বেশি পানি খেতে পারেন, হয়তো এট এ টাইম আপনি 1-1.5 লিটার 2 লিটার পানি খেয়ে ফেললেন, অথবা অনেক সময় এক্সেস আইভি ফ্লুইড দিয়ে ফেললেন, তখন আলটিমেটলি কি হবে, প্লাজমার অসমোলালিটিটা কিন্তু কমে যাবে, ডিক্রিজ করবে আর টেন্ডস টু ডিক্রিজ। সেক্ষেত্রে এই অসমোলারিটিটাকে নরমালাইজ করার জন্য কিডনি তখন কি করবে, এই যে এক্সেস ওয়াটার, হ্যাঁ, এই ব্লাড থেকে এক্সেস ওয়াটারটা সে ইউরিনের মাধ্যমে বের করে দিবে। হ্যাঁ, তাহলে ইউরিনের মাধ্যমে কিন্তু এই যে এক্সেস ওয়াটারটা বের হচ্ছে, সাথে ওই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট 600 মিলি অসমোল এটা সলিউট যাবে। যেহেতু সলিউটের চেয়ে এখানে এক্সেস পরিমাণ ওয়াটার এক্সক্রিশন হচ্ছে এই 600 মিলি অসমোল ওয়েস্ট প্রোডাক্টের সাথে, সেহেতু এখানে আলটিমেটলি ইউরিনটা কি হয়ে যাবে, ডাইলুট হয়ে যাবে। এবং এইভাবে ইউরিনটাকে ডাইলুশনের মাধ্যমে আলটিমেটলি কিডনি কি করলো, আপনার বডি প্লাজমার যে অসমোলালিটিটাকে আবার কিন্তু স্টেবিলাইজ করার স্টেবিলাইজ করে ফেলবে বা চেষ্টা করবে। আবার এনাদার সিচুয়েশন যদি আপনি চিন্তা করেন, আপনি ডেজার্টে আছেন, অথবা আপনি প্রচুর প্রফিউজ সোয়েটিং হয়েছে বা কোনো ডায়রিয়া, ভমিটিং, এই সমস্ত বডি থেকে ফ্লুইড লসের কারণে, যে কোনো কারণে আপনার বডি যদি ওয়াটার ডেফিসিট স্টেটে থাকে, তাহলে আপনাকে কি হবে চিন্তা করতে হবে, আপনার প্লাজমার অসমোলারিটিটা কিন্তু তখন বেড়ে যাবে।
তখন আপনার কিডনি কি করবে, যেহেতু অসমোলারিটিটাকে স্টেবিলাইজ করার জন্য, নর্মাল রাখার জন্য, সে বেশি বেশি বডিতে ওয়াটার ধরে রাখবে। এই জন্য কিডনি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে। যদি ওয়াটার কনজার্ভ বেশি হয় এবং রিঅ্যাবজর্পশন, তার মানে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায়, তাহলে কি ইউরিন দিয়ে ওয়াটারের পরিমাণটা কম যাবে, তার মানে ইউরিনের ভলিউম কমে যাবে। কিন্তু ওই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট 600 মিলিঅসমোল, এইটুকু তো বের হতেই হবে। তার মানে এইবার সিচুয়েশনে দেখা যাচ্ছে যে এই 600 মিলিঅসমোল যে সলিউট ওয়েস্ট প্রোডাক্ট, এটা এক্সক্রিট হচ্ছে উইথ এ স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার অথবা স্মল ভলিউম অফ ইউরিন। তাহলে এখন কি হলো, ইউরিনটা কিন্তু কনসেন্ট্রেটেড, হাইলি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি বলি যে পারপাস অফ কনসেন্ট্রেশন এন্ড ডাইলুশন অফ দ্য ইউরিন, এই যে ইউরিনে কখনো হাই কনসেন্ট্রেটেড করা, বেশি হাইলি কনসেন্ট্রেট করা লাগছে, কখনো বা ডাইলুট করা লাগছে, এটা পারপাসটা। উপরের আলোচনা থেকে আপনারা এই বিষয়টি নিশ্চয়ই ধরতে পেরেছেন যে মেইনলি হচ্ছে প্লাজমার অসমোলারিটিটাকে রেগুলেশন করা, স্টেবিলাইজ রাখা বা একটা নরমাল অপটিমাম লেভেলে মেইনটেইন করা, এবং যে বডি ফ্লুইডের ভলিউম, হ্যাঁ, যখন বডিতে ওয়াটার ডেফিসিট হচ্ছে সে ওয়াটার ধরে রাখছে, এক্সেস ওয়াটার হলে বের করে দিচ্ছে, দেয়ার বাই রেগুলেট দ্য ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি। And it is one of the most important homeostatic functions of the kidney, as I discussed in the very early class. Okay, যে আমরা maintenance of water balance and maintenance of plasma osmolality, এটা কিডনির অন্যতম কিন্তু একটা হোমিওস্ট্যাটিক ফাংশন, যেটা আমি রেনাল সিস্টেমের শুরুতেই আমি আলোচনা করেছি। ওকে, আচ্ছা, বাট আমি কি বললাম যে আমরা যখন নরমাল, একজন নরমাল হেলদি পারসন, নরমাল ডায়েটে আছে, হ্যাঁ, নরমাল ফ্লুইড ইনটেকে আছে, সে কোনো এক্সারসাইজ বা এক ধরনের কোনো এরকম কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনে নাই, সেক্ষেত্রে ইউরিনটা স্লাইটলি কনসেন্ট্রেটেড হবে, ইউরিনের অসমোলারিটি প্লাজমার চেয়ে বেশি থাকবে, দ্যাট ইজ বলা হচ্ছে 400 to 600 মিলিঅসমোল পার লিটার, লাইক দ্যাট। তো যদি কখনো প্রশ্ন করা হয় নরমাল ইউরিন বা নরমাল ইউরিন কি কনসেন্ট্রেটেড না ডাইলুটেড, আমরা বলবো কনসেন্ট্রেটেড। ওকে, তবে প্রয়োজন অনুসারে কখনো এটাকে আরো কনসেন্ট্রেটেড করা লাগতে পারে বা কখনো কখনো আরো ডাইলুট করা লাগতে পারে, এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ আলোচনা করলাম। ওকে, এখন আমরা স্পেসিফিক চলে যাব যে মেকানিজম অফ ইউরিন কনসেন্ট্রেশন এবং ডাইলুশন, স্পেশালি যে ইউরিন কনসেন্ট্রেটিং যে এবিলিটি, এটা ডিপেন্ড করবে দুইটা ফ্যাক্টরের উপর, দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এক নম্বরে বলা হচ্ছে যে কিডনির যে মেডুলারি যে ইন্টারস্টিশিয়াম, সেখানকার অসমোলারিটি যত বেশি থাকবে, ইউরিন তত বেশি কনসেন্ট্রেটিং ক্যাপাবিলিটিটা কিডনির তত বেশি থাকবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আপনি যদি ইউরিনটাকে কনসেন্ট্রেটেড করতে চান, তাহলে কি করতে হবে, ইউরিনটাকে কিডনি টিউবুল থেকে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে হবে। এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। অসমোটিক গ্রেডিয়েন্ট ছাড়া তো এটা ওয়াটার অসমোসিস হবে না, ওয়াটার মুভ করবে না। তো আপনাকে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, অর্থাৎ মেডুলার অসমোলারিটি আপনি যত বেশি হবে, তত টিউবুলার ফ্লুইড এবং যে ইন্টারস্টিশিয়াল মেডুলাই, দুইটার মাঝে যত বেশি গ্রেডিয়েন্ট বেশি হবে, তত বেশি ওয়াটার যে টিউবুল থেকে মুভ করে ইন্টারস্টিশিয়ামে যাবে, সো ওয়াটার রিঅ্যাবজর্পশনে পাবে। সো এই যে হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এই অসমোটিক প্রেসারটা বেসিক্যালি প্রোভাইড দ্য ড্রাইভিং ফোর্স ফর রিঅ্যাবজর্বিং ওয়াটার, ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। Why this is, now is it clear why this is important, hyper osmolar renal medullary interstitium? ওকে, দুই নাম্বার কথা হলো, ধরেন আপনার হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এটা একা একা হলেই কি আপনার বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে? নো, কারণ আমরা পূর্ববর্তী আলোচনা থেকে দেখেছি যে কিডনির যে ডিস্টাল পার্ট অফ দ্য নেফ্রনের যে ডিস্টাল পার্ট, নরমালি এডিএইচ এর অ্যাবসেন্সে সেখান থেকে কিন্তু দে আর নট ওয়াটার পারমিয়েবল। তাহলে অসমোটিক ফোর্স আছে, কিন্তু যদি পারমিয়াবিলিটি না থাকে তাহলে তো ওয়াটার মুভ করতে পারবে না। সো পারমিয়াবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট, আর এই পারমিয়াবিলিটিটাকে মেনটেন করে হচ্ছে এডিএইচ। যত বেশি এডিএইচ থাকবে তত বেশি ওয়াটার পারমিয়েবল হবে, তত বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে। ওকে, সো
রোল অফ এডিএইচ, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এডিএইচ লেভেলটা কেমন আছে, যদি হাই লেভেল অফ এডিএইচ থাকে তাহলে পারমিয়াবিলিটি বেশি থাকবে, বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে। এখান থেকে একটা খুব কমনলি যে কোশ্চেনটা পরীক্ষাতে করা হয় বা অনেক সময় রিটেন এক্সামেও আসে, যে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট or what are the prerequisites for highly concentrated urine formation। এখানে আমাদের দুইটা ফ্যাক্টর উল্লেখ করব। এক নম্বর হচ্ছে হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, যেটার কারণে আসলে অসমোটিক ফোর্সটা তৈরি হবে ওয়াটার মুভমেন্টের জন্য, এবং সেকেন্ড নাম্বার হচ্ছে হাই লেভেল অফ এডিএইচ। এডিএইচ থাকার কারণে পারমিয়াবিলিটিটাও বাড়বে। তার মানে অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে আপনার অসমোটিক যেটা হচ্ছে অসমোটিক ফোর্স তৈরি হয়েছে, আবার এডিএইচ এর কারণে আপনার পারমিয়াবিলিটি বাড়ছে। আলটিমেট রেজাল্ট ইজ এক্সেস ওয়াটার রিঅ্যাবজর্পশন এন্ড ইউরিন উইল বিকাম মোর কনসেন্ট্রেটেড। ওকে, সো এই দুইটা ফ্যাক্টরই ইম্পর্টেন্ট, ইউরিনারি কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি ডিটারমাইন করবে। এখন দেখা যাক এই যে হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এটা কিভাবে তৈরি হয়, এটার মেকানিজম। এখানে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই হাইপার অসমোলার মেডুলারি ইন্টারস্টিশিয়াম তৈরির জন্য দায়ী। সেটা একটা মেকানিজমকে আমরা বলছি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম, যেটা হচ্ছে আমাদের যে আমরা জানি যে জাক্সটা মেডুলারি নেফ্রনে যে লং লুপ অফ হেনলি থাকে, যেটা কিনা মেডুলা ডিপ আর মেডুলা পর্যন্ত এক্সটেন্ড থাকে, এই ইউ শেপ লুপ অফ হেনলি অফ জাক্সটা মেডুলারি নেফ্রন তারা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে এবং এই হাইপার অসমোলার মেডুলা স্টাবলিশড করবে। এদেরকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। ডেফিনেটলি আমি আজকে মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে কথা বলবো। অ্যানাদার ফ্যাক্টর এই হাইপার অসমোলারিটি ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং ইন দ্য রেনাল মেডুলারি এরিয়া। ইউরিয়া রিঅ্যাবসর্পশন, একটা ইউরিয়া রিসাইক্লিং মেকানিজমটা আমি একটু আলোচনা করব। তো যত বেশি প্রোটিন খাবেন, হ্যাঁ, হাই প্রোটিন ইনটেক যদি করেন, তাহলে কিন্তু এই কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি বাড়বে, মেডুলাতে ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে এবং অসমোলারিটিটা বাড়বে। ওকে, তো যাই হোক আমি এটা নিয়ে পরে কথা বলবো। আপাতত হেডিং দিলাম যে হাইপার অসমোলার রেনাল মেডুলা প্রোডাকশনের জন্য বা ডেভেলপমেন্টের জন্য বা জেনারেশনের জন্য যে দুইটা ফ্যাক্টর দায়ী, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম, যেটা জাক্সটা মেডুলারি নেফ্রনের যে লং লুপ অফ হেনলি এটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে, এবং অ্যানাদার ফ্যাক্টর ইজ ইউরিয়া রিসাইক্লিং ইন দ্য রেনাল মেডুলারি এরিয়া। ওকে, আরো বলে রাখি, যখন ইউরিনটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড হবে, সেই ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড অর্থাৎ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন বলা হচ্ছে 1200 থেকে 1400 মিলি অসমোল পার লিটার। এখানে 50% ভূমিকা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের এবং বাকি 50% কন্ট্রিবিউশন কিন্তু এই ইউরিয়া রিসাইক্লিং এর, যখন ম্যাক্সিমালি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। তো যাই হোক এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আর একবার এই মাল্টিপ্লায়ার সিস্টেম যে হাইপার অসমোলারিটি তৈরি করে দিল, এর পরের দায়িত্ব এই হাইপার অসমোলারিটিটাকে মেনটেন করা, বা এটা যেন আবার কমে না যায়, হ্যাঁ, সেইটাকে মেনটেন করার যে মেকানিজম আছে, সেই মেকানিজমের নাম হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার সিস্টেম। যেটা আপনারা জানেন যে কিডনিতে যে লং লুপ যে ক্যাপিলারি আছে প্যারালাল টু জাক্সটামেডুলারি নেফ্রনে যে ইউ শেপ লুপ অফ হেনলির সারাউন্ডিংসে, যেটাকে আমরা ভাসারেক্টা বলি, তারা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে। তো আমরা এটা নিয়েও আলোচনা করব কিভাবে এক্সচেঞ্জার সিস্টেমটা কাজ করছে। তো এই স্লাইডটা কিন্তু মোটামুটি একটা সামারি ইনফরমেশন এখানে আছে, বিশেষ করে স্টুডেন্টরা যখন এক্সাম দিবে মোটামুটি এই স্লাইডটা জানলে কিন্তু পাশের জন্য এখান থেকেই হয়ে যায়। হ্যাঁ, যে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের বেসিক প্রিরিকুইজিটটা কি, হ্যাঁ, তাইলে হাইপারঅসমোলারিটি ইন্টারস্টিশিয়াম কিভাবে তৈরি হয়, কারা তৈরি করে, কারা মেনটেন করে, এটা জানলেই কিন্তু অনেকটা কাউন্টার কারেন্ট সিস্টেম থেকে আপনি এত জানলে পাস হয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন যদি ভালো বুঝতে চান তাহলে আমাদের এখন বিশদ আলোচনায় যাব। এখন খেয়াল করেন হাইপার অসমোলার রেনাল মেডুলা এবং কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট প্রডিউস বাই সো কল কাউন্টার কারেন্ট সিস্টেম, যেটা নিয়ে আসলে কথা বলছি, যে হাইপার অসমোলার মেডুলা তৈরি করলো। এখানে এই ছবিটা যদি খেয়াল করেন, এই যে কর্টেক্স আউটার আর এই যে ভিতরে মেডুলা,
দেখেন কর্টেক্সের এখানে অসমোলারিটি আছে 300, যেটা আছে আইসো, যেটাকে আমরা বলছি যে আইসোটনিক, অর্থাৎ প্লাজমার অসমোলারিটি সমান। কিন্তু আপনি যখন মেডুলার দিকে খেয়াল করেন, দেখেন এখানে বেশি, প্লাজমার অসমোলারিটির চেয়ে বেশি, তার মানে হাইপার অসমোলার। আরেকটা জিনিস খেয়াল করেন, মেডুলার যত আপনি কর্টেক্স থেকে ডিপে মেডুলার ভিতরে ঢুকবেন তত অসমোলারিটি বাড়তেছে। এইটাকে বলা হচ্ছে, দেখেন এই লেভেলে 400, 600, আরো ডিপে 800, 1000, 1200, এইটাকে বলে কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট। এই যে কর্টেক্স থেকে যত মেডুলার ভিতরে যাবেন তত বেশি অসমোলারিটি বাড়বে। এই যে কর্টেক্স এবং মেডুলার ভিতরে এই যে প্রতিটা লেভেলে ভিতরে যে গ্রেডিয়েন্ট, এটাকে বলছে কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট। আসলে এই যে হাইপার অসমোলার মেডুলা এবং যে কর্টিকো মেডুলারি গ্রেডিয়েন্ট, এটা যেই মেকানিজমে তৈরি হয় সেটার নামই হচ্ছে, সেই মেকানিজমটার নাম হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। ওকে, তো খেয়াল করেন এখানে। আর মাল্টিপ্লায়ারের তাহলে কাজ কি? মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, আমি অলরেডি বলেছি। এই যে দেখেন একটা এখানে আমি জাক্সটা মেডুলারি নেফ্রন একটা দেখা হয়েছে, তার যে এই যে লং লুপ অফ হেনলি, হ্যাঁ, যেটার এইটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, তারপরে এটা লুপ করে অ্যাসেন্ডিং লিম্ব হয়ে আবার কর্টেক্সে ফিরে আসছে। এইটা এই যে লুপ অফ হেনলি ইউ শেপ, এটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, এখানে সেটাই দেখাইছি। এবং অলরেডি আমি কিন্তু বলেছি যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের কাজ হচ্ছে, ইট ইজ রেসপন্সিবল ফর জেনারেশন অফ হাইপার অসমোলারিটি এন্ড গ্রেডিয়েন্ট ইন দ্য রেনাল মেডুলা। এই যে কর্টিকো মেডুলারি যে গ্রেডিয়েন্ট, এটা করবে এই লুপ অফ হেনলি, এটা তৈরি করবে। আচ্ছা, আর এই যে লুপ অফ হেনলির পাশে যে এই যে লং লুপ ক্যাপিলারি দেখছেন, এটার নাম হচ্ছে ভাসারেক্টা। এটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে। এইটার কাজ হচ্ছে এই যে হাইপার অসমোলারিটি তৈরি হলো, মেডুলার যে অসমোলারিটি বেড়ে গেছে, এই অসমোলারিটিটা যেন মেনটেন করা, অসমোলারিটিটাকে মেনটেন করা, এটা যেন আবার কমে না যায়। হ্যাঁ, অর্থাৎ এখানে সলিউট যেন ওয়াশ আউট না হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করা, সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার্স এর কাজ, যেটা হচ্ছে ভাসারেক্টা এই এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে। তো এই মেকানিজম আমরা কিভাবে কাজ করছে সেটা আলোচনা করব। এখন কথা হচ্ছে এটাকে কাউন্টার কারেন্ট মেকানিজম কেন বলা হচ্ছে? কাউন্টার, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি মাল্টিপ্লায়ারের কথা হিসাব করি, এখানে দুইটা কথা, কাউন্টার আর একটা হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে ফ্লো। এই যে ডিসেন্ডিং লিম্ব, এইখান দিয়ে যে টিউবুলার ফ্লুইডটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে, মানে এই ফ্লোটাকে কারেন্ট বলা হচ্ছে। আবার যখন টিউবুলার ফ্লুইড অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে দেখেন উপরের দিকে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে, তাহলে এইখানে যদি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং লিম্বের ফ্লোর ডিরেকশনটা দেখি, এই কারেন্টের ডিরেকশনটা কিন্তু বিপরীতমুখী, এই জন্য বলা হচ্ছে কাউন্টার কারেন্ট। একইভাবে তাহলে এইখানে ফ্লোটা ছিল হচ্ছে টিউবুলার ফ্লুইডের, কিন্তু আমি যখন ভাসারেক্টার কথা চিন্তা করব, তাহলে দেখেন এই যে ইফারেন্ট আর্টারিওল থেকে ভাসারেক্টা রাইজ করলো, এখন এই ভাসারেক্টা দিয়ে দেখেন প্রথমে ব্লাডটা, এখানে হচ্ছে ব্লাড ফ্লো, এখানে কারেন্টটা কোনটা, এখানে হচ্ছে ফ্লো অফ ব্লাড, এটা প্রথমে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে এবং এই আলটিমেটলি এখানে লুপ করে আবার যখন এটা অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উপরের দিকে যাচ্ছে, এখানে ব্লাডের ফ্লোটা আপওয়ার্ড ডিরেকশন। তাহলে ভাসারেক্টার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফ্লো, দুইটা ফ্লো বিপরীতমুখী বা দুইটা কারেন্ট বিপরীতমুখী কারেন্ট দেখা যাচ্ছে। এখান থেকে আসলে শব্দটা আসছে কাউন্টার কারেন্ট। ওকে, অর্থাৎ লুপ অফ হেনলির ক্ষেত্রে এই ডিসেন্ডিং লিম্ব দিয়ে যে কারেন্টটা, ফ্লুইডটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনফ্লো, এবং অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন উপরের দিকে যাচ্ছে এটাকে বলা আউটফ্লো। আবার একইভাবে ভাসারেক্টা দিয়ে দেখেন এই যে যখন নিচের দিকে ফ্লুইডটা আসতেছে, এটাকে বলেছে ইনফ্লো, যত মেডুলার দিকে যাচ্ছে তত ইনফ্লো, আবার মেডুলা থেকে আস্তে আস্তে দেখেন অ্যাসেন্ডিং লিম্ব দূরে চলে যাচ্ছে, আউটফ্লো। তাহলে এইখানে দুইটা ক্ষেত্রেই দুইটা ফ্লো আছে, একটা হচ্ছে ইনফ্লো কারেন্ট আর একটা হচ্ছে আউটফ্লো কারেন্ট। এবং এরা যদি খেলেন দুইটা কারেন্টের ডিরেকশনটা অপোজিট ডিরেকশন বা কাউন্টার ডিরেকশন, এবং দুইটা কারেন্ট কিন্তু একে অপরের সাথে প্যারালাল, দেখেন ইনফ্লো এবং আউটফ্লো একে অপরের সাথে প্যারালাল এবং তারা কিন্তু খুব কাছে। এখানে যদিও ছবিতে একটু গ্যাপ মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি বাস্তবে এরা খুবই, এই গ্যাপটা খুবই কম থাকে। অর্থাৎ এই ইনফ্লো এবং আউটফ্লো তারা একে অপরের খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। ঠিক যেমন যদি কখনো আমরা ছোটবেলায় দেখতাম মহিলারা এক ধরনের ব্ল্যাক ক্লিপ ইউজ করতো, ক্লিপ, কালো কালারের ক্লিপ মাথায় চুলে দেওয়ার জন্য, ওই ক্লিপটা যেমন দেখবেন দুইটা লিম্ব
এক পাশে একটা লুপ করা আর দুইটা ফ্রি এন্ড আছে এবং একটা আরেকটার সাথে প্রায় লাগানো। এই এজন্য বলছে হেয়ার পিন ম্যানার, এই স্ট্রাকচারটা হেয়ার পিন ম্যানারে থাকে। এইখান থেকে আসলে কাউন্টার কারেন্ট কনসেপ্টটা, তাহলে এইবার যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ কাউন্টার কারেন্ট সিস্টেম বলতে আসলে কি বুঝে, তাহলে আমরা এইভাবে সহজে বলতে পারি কাউন্টার কারেন্ট সিস্টেম is a mechanism in which inflow and outflow run in parallel, opposing direction and in close proximity to each other in a hairpin manner. এটাকে আসলে আমরা কাউন্টার কারেন্ট সিস্টেম বলছি। ওকে, আচ্ছা, এই কাউন্টার কারেন্ট সিস্টেম যে শুধুমাত্র আমাদের কিডনিতে আছে তা না, আপনারা এটার আরো ব্যবহার দেখবেন যে বিভিন্ন হিটারের কয়েল যদি খেয়াল করেন এইভাবে লুপ করে পেঁচানো স্ট্রেট নাকি, হ্যাঁ। সো তারপরে যে এসির যে কন্ডেন্সার আছে, ফ্রিজের যে কন্ডেন্সার, এগুলো যদি খেয়াল করেন ওখানেও কাউন্টার কারেন্ট মেকানিজম কাজ করবে। তো যাই হোক, আমরা আসলে কিডনির ক্ষেত্রে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখাবো। এখন আমি স্পেসিফিক চলে যাচ্ছি যে আমাদের যে মাল্টিপ্লায়ার সিস্টেম আছে, দ্যাট ইজ ইউ শেপ লুপ অফ হেনলি, লং লুপ অফ হেনলি অফ দ্য জাক্সটা মেডুলারি নেফ্রন, তারা কিভাবে মেডুলার অসমোলারিটিটাকে মাল্টিপ্লাইং ফ্যাশনে এটা ইনক্রিজ করতেছে। ওকে, দেখা যাক কিভাবে সেটা মেডুলার অসমোলারিটিটাকে সে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বাড়াচ্ছে। সো এখানে যদি খেয়াল করেন যে শুরুতে আমি ধরে নেই অসমোলারিটিটা, এই যে এইটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব দিয়ে টিউবুলার ফ্লুইড, এইটা অ্যাসেন্ডিং লিম্বে টিউবুলার ফ্লুইড এবং মাঝখানে এবং চারপাশে যা আছে সব মেডুলা, এবং সব জায়গার অসমোলারিটি দেখেন শুরুতে আমি ধরে নেই এটা 300 প্লাজমার অসমোলারিটির সমান। এখন আমাদের কাজ হচ্ছে এই মাল্টিপ্লায়ার মেকানিজমের মাধ্যমে এই মেডুলার অসমোলারিটিটাকে বাড়ানো। এটা কিভাবে বাড়ে সেটা আমি এখন ব্যাখ্যা করব। তাহলে খেয়াল করেন, এই স্টেপ চলে গেল, যে মাথায় রাখবেন যে ফার্স্ট আমরা ধরে নেই যে লুপ অফ হেনলি is filled with a fluid with a concentration of 300 milliosmol per liter, the same as that leaving the proximal convoluted tubule. আপনারা জানেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সলিউট এবং ওয়াটার প্রপোর্শনেটলি যেহেতু রিঅ্যাবজর্পশন হয়, সেহেতু সেখানে অসমোলারিটির কোনো চেঞ্জ হয় না, প্লাজমার সেম থাকে। সেই অসমোলারিটি ফ্লুইডটা কিন্তু আলটিমেটলি এই যে লুপ অফ হেনলিতে আমরা শুরুতে ধরে নেই সব জায়গায় 300 আছে। এখন কিভাবে অসমোলারিটির চেঞ্জ হচ্ছে এবং মেডুলার অসমোলারিটিটা বেড়ে যাচ্ছে মাল্টিপ্লাইং ম্যানারে, সেটা আমরা এক্সপ্লেইন করব। এটা আমরা এই মেকানিজম আমি কতগুলো সাইকেলে ভাগ করে দেখাবো। তো ফার্স্ট প্রতিটা সাইকেলের দুইটা করে স্টেপ দেখাবো, বেসিক স্টেপ। আসলে এই একটা সাইকেল পড়লেই জিনিসটা বোঝা যাবে, এই সাইকেলটা রিপিটেড হইলে আলটিমেটলি আপনি নিজেই বুঝতে পারবেন যে অসমোলারিটি কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে। তো আমরা ধরে নেই, আমি এই বাম পাশের চিত্রে আবার আগের ছবিটা দেখাইছি যে দেখেন সব জায়গায় অসমোলারিটি আমি ধরে নেই 300 আছে। এখন আমি সাইকেল 1 শুরু করব, তার স্টেপ সাইকেল 1 এর দুইটা স্টেপের ভিতরে আমি প্রথমে ফার্স্ট স্টেপ করব। প্রথম আমাদের কাজ হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়াম, এই দুটো নিয়ে আমরা ভাববো, এইখানে আমরা লক্ষ্য রাখবো। দেখেন আমরা জানি যে অ্যাসেন্ডিং লিম্বে সলিউট পাম্প থাকে, আপনারা সবাই জানেন এখান থেকে সোডিয়াম 25% সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়। এখানে সোডিয়াম যে পাম্পটা থাকে আপনারা জানেন, আরো জানেন যে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড যে কো ট্রান্সপোর্ট সিস্টেম আছে। তো যাই হোক, ধরেন এখানে 25 এই পাম্পের মাধ্যমে অ্যাসেন্ডিং লিম্বে যে টিউবুলার ফ্লুইড আছে সেখান থেকে সলিউট পাম্প করে করে এই ইন্টারস্টিশিয়ামে সলিউটটা অ্যাড হবে। তাহলে আলটিমেটলি কি হবে, ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়বে আর এই যে অ্যাসেন্ডিং লিম্বের অসমোলারিটি তাহলে কমে যাবে। যেহেতু অ্যাসেন্ডিং লিম্ব ওয়াটার ইমপারমিয়েবল, ওয়াটার পারমিয়েবল না, কিন্তু এখান থেকে সলিউটটা বের হয়ে ইন্টারস্টিশিয়ামে চলে যাচ্ছে, তাইলে অ্যাসেন্ডিং লিম্বের যে ফ্লুইড আছে তার অসমোলারিটি কমে যাবে এবং মেডুলার অসমোলারিটি বেড়ে যাবে। তার মানে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করবে। এবং এইখানে এই যে সলিউট পাম্প থাকে তারা ম্যাক্সিমাম 200 মিলিঅসমোল গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে বিটুইন দ্য ফ্লুইড অফ অ্যাসেন্ডিং লিম্ব এন্ড দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে আমি যদি 200 গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তাহলে আপনি কি করতে হবে দেখেন। তাহলে আমরা জানি যে এখানে প্রথমে 300 ছিল, তাহলে সলিউট পাম্প করে মেডুলাতে যদি যোগ করেন তাহলে মেডুলার এখানে 300 থেকে 400 হয়ে গেল, আর অ্যাসেন্ডিং লিম্বে তাহলে কমাই দেন 200 হয়ে গেল। তাহলে দেখেন 400 200 ডিফারেন্স কত, 200। তাহলে অসমোটিক ডিফারেন্স বা গ্রেডিয়েন্ট কত হলো 200।
এইটা হচ্ছে প্রথম কাজ। এখন যখন মেডুলার অসমোলারিটিটা বেড়ে গেল, তখন করবে কি, এরপরের ধাপটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ডিসেন্ডিং লিম্বে যে ফ্লুইড আছে সেটা আমরা জানি এর শুরুতে কত ছিল, 300, এবং ডিসেন্ডিং লিম্ব আমরা জানি দে আর ওয়াটার পারমিয়েবল ভেরি মাচ, 15% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় এখান থেকে আমরা জানি। এই ডিসেন্ডিং লিম্ব যেহেতু ওয়াটার পারমিয়েবল, এখন ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড তারা করবে কি, এই যে ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটি, এই অসমোলারিটির সাথে তারা ইকুইলিব্রিয়ামে আসবে। অর্থাৎ তারা আগে ছিল দেখেন 300, এখন তারা ইকুইলিব্রিয়াম মেনটেন করে তারা কত হয়ে গেল, এই ইন্টারস্টিশিয়াম অসমোলারিটির ইকুইলিব্রিয়ামে চলে গেল, এখন 400 চলে আসলো বাই লুজিং ওয়াটার। এখান থেকে ওয়াটার লুজ হবে, যার ফলে এখানকার অসমোলারিটি বেড়ে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি সমান হয়ে গেল। প্রত্যেকটা লেভেলে দেখেন এখন 400 আছে। ওকে, তাহলে আমি স্টেপ 1, সাইকেল 1 এর স্টেপ 1 এ যেটা বললাম যে আলটিমেট যে রেজাল্টটা হইলো স্টেপ 1 এর ফলে অ্যাসেন্ডিং লিম্বের অসমোলারিটিটা কমে গেল, কমে দেখেন এটা 200 হয়ে গেছে, কিন্তু ইন্টারস্টিশিয়াম এবং যে ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড আছে এদের অসমোলারিটিটা বেড়ে গেল। দেখেন এটা বেসিক থিং, আপনার একেবারে অঙ্কের মতো এখানে মিলাইতে হবে এটা ফ্যাক্ট না, আমরা জিনিসটা বুঝলেই হয়েছে। ওকে, এখন দেখা যাচ্ছে 2 নাম্বার স্টেপে আমরা চলে যাই। 2 নাম্বার স্টেপে ধরেন এই যে ফ্লুইডটা, এইটা ফ্লুইডটা তো এখানে আর স্থির থাকবে না, বা এটা তো স্ট্যাটিক না, এটা তো একটা ডাইনামিক ফ্লুইড, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। তাহলে আবার দেখেন নতুন ফ্লুইড কিন্তু যে ফিল্টার্ড ফ্লুইড প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে নতুন ইনকামিং ফ্লুইড এসে দেখেন এই লুপের ভিতরে ঢুকবে, ডিসেন্ডিং লিম্বের ঢুকলো। তাহলে কি হবে, সে এই বাকি ফ্লুইডটাকে সবাইকে ধাক্কা দিল না, তাহলে সব এই যে লেভেল থেকে এক ধাপ করে সবার কিন্তু লেভেল চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, সবাই এক ধাপ নিচে যাবে। তাইলে একটা জিনিস খেয়াল করেন, এই 300 মিলিঅসমোল পার লিটার নতুন ফ্লুইড যদি এইখানে ঢোকে, তাহলে এইখানে যে ফ্লুইডটা ছিল সে এক ধাপ নিচে যাবে, সে তার পরের লেভেলকে ধাক্কা দেবে, সে এক ধাপ নিচে যাবে, এক ধাপ নিচে আসবে, এক ধাপ নিচে যাবে, এক ধাপ, এ যখন এই লেভেলে আসবে, তাহলে ডিসেন্ডিং লিম্বের যে বটমে যেটা ছিল দেখেন তার অসমোলারিটি হচ্ছে 400, তাহলে একে ধাক্কা দিয়ে এই ফ্লুইডটা এখন আলটিমেটলি ফ্লো হয়ে অ্যাসেন্ডিং লিম্বের বটমে চলে আসলো। ওকে, অ্যাসেন্ডিং লিম্বের বটমে যখন আসলো তখন এইখানে তো আগে ছিল 200, তাহলে এইবার উপরে ধাক্কা দিল, এবার সবাই আবার এক ধাপ করে লেভেল চেঞ্জ হয়ে উপরে চলে গেল। তাহলে দেখেন এই যে এইখানে সে অ্যাসেন্ডিং লিম্বের যে টপ, এর যে এই জায়গায় যে এই লেভেলে যে ফ্লুইডটা ছিল সেটা এখান থেকে বের হয়ে গেল, যেটার অসমোলারিটি হচ্ছে 200। তাইলে 2 নাম্বার স্টেপ শেষে কি দাঁড়ালো একটু খেয়াল করেন। 2 নাম্বার স্টেপ শেষে আরেকটা জিনিস আমি বলবো যে খেয়াল করেন, একেবারে এই যে ইন্টারস্টিশিয়ামের যে টপ এই লেভেলে দেখেন অসমোলারিটি স্টেপ 1 শেষে এখানে 400 ছিল, কিন্তু যখন নিউ ইনকামিং ফ্লুইড এসে এই ডিসেন্ডিং লিম্বে ঢুকলো তার কিন্তু অসমোলারিটি 300। এখন কি করবে, প্রথম একটা জিনিস খেয়াল করেন, আমি বোঝার সুবিধার জন্য বলতেছি, প্রথমবার ইকুইলিব্রিয়াম হবে হচ্ছে এই ডিসেন্ডিং লিম্বের ফ্লুইড ইন্টারস্টিশিয়ামের ইকুইলিব্রিয়ামে গেছিল, কিন্তু অলরেডি যেহেতু একবার ইকুইলিব্রিয়ামে গেছে, এইবার যদি আবার নতুন ফ্লুইড আসছে আবার ইন্টারস্টিশিয়ামের, তাহলে আবার ইকুইলিব্রিয়াম করতে হবে, কিন্তু এইবার ইকুইলিব্রিয়াম আর ডিসেন্ডিং ফ্লুইড করবে না, এইটা ইন্টারস্টিশিয়াম যে আছে এই লেভেলে দেখেন এই সারাউন্ডিং 400, তাহলে এইটার অসমোলারিটি কমে ডিসেন্ডিং লিম্বের এই লেভেলে যে নতুন ফ্লুইড আসছে তার অসমোলারিটি লেভেলে আসবে। ওকে, তাহলে 300 হয়ে গেল। এখন খেয়াল করেন, তার মানে দ্বিতীয়বার যখন ইকুইলিব্রিয়াম হবে, এই জিনিসটা খেয়াল করেন, দ্বিতীয়বার যদি আপনাকে ইকুইলিব্রিয়াম করতে হয় তাহলে আপনাকে সেটা সেই ইন্টারস্টিশিয়ামকে ইকুইলিব্রিয়েট করতে হবে কার সাথে, ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডের সাথে, তার যে লেভেলে যে সারাউন্ডিং ফ্লুইড আছে। প্রথমবার করছিল ডিসেন্ডিং লিম্ব, এইবার করলো ইন্টারস্টিশিয়াম। আচ্ছা, এইবার খেয়াল করেন, এই নতুন ফ্লুইড যেহেতু ঢুকলো এখানে, তাইলে এইখানে যে ফ্লুইডটা ছিল 400 সে এক ধাপ নিচে আসলো, তো নিচে আসলে অসুবিধা নাই, নিচের এই লেভেলেও দেখেন 400 আছে, তাহলে সবাই এক ধাপ নিচে নামলো, কিন্তু এই 400 আছে, সো ইকুইলিব্রিয়াম করার দরকার নাই। কিন্তু এই যে 400 মিলিঅসমোল এইখান থেকে ফ্লুইডটা ফ্লো হয়ে আবার অ্যাসেন্ডিং লিম্বের এখানে 400 চলে আসছে, তাই না? আচ্ছা, আর 200
মিলি, এই যে টপ থেকে, যেটা অ্যাসেন্ডিং লিম্বের যে টপ, এখান থেকে 200 মিলিঅসমোল ফ্লুইডটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে স্টেপ 2 শেষে যদি আমরা খেয়াল করি আলটিমেট রেজাল্টটা কি দাঁড়ালো, আমরা যদি দেখি স্টেপ 2 শেষে আপনার ডিসেন্ডিং লিম্বের যে টপ, সেখানকার অসমোলারিটি কিন্তু ডিক্রিজ করছে 300, আবার 300 হয়ে গেছে। মাঝখানে কিন্তু এই যে 400 হয়েছিল, কিন্তু আবার 300 হয়ে গেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে মেডুলার অসমোলারিটি কিন্তু বাড়ছে, হ্যাঁ, এবং অ্যাসেন্ডিং লিম্বের বটমের যে অসমোলারিটিটা ইনক্রিজ করছে এবং টপের অসমোলারিটিটা ডিক্রিজ করছে। ইট ইজ দ্য রেজাল্ট অফ ফ্লুইড শিফট। নতুন ফ্লুইড এসে যখন ধাক্কা দিল তখন এই ঘটনাটা ঘটলো। আপনাকে যদি এর পরবর্তী স্টেপে যাওয়ার আগে শুধু মনে রাখেন যে ডিসেন্ডিং লিম্বের টপে এটার অসমোলারিটিটা 300 আছে, হ্যাঁ, তার মানে অসমোলারিটি ডিক্রিজ করছে। আর অ্যাসেন্ডিং লিম্বের বটমে যে ফ্লুইড, সেটার অসমোলারিটিটা বাড়ছে, কারণ দেখেন আগে এটা ছিল 200, এখন হয়েছে এটা 400। ওকে, আচ্ছা, এইবার আমি তাহলে দুইটা সাইকেল, এক সাইকেলের দুইটা স্টেপ শেষ, স্টেপ 1 স্টেপ 2। এবার আমি সেকেন্ড সাইকেলে যাব। এই সাইকেল বুঝলে বাকি সাইকেলে বোঝা সোজা। সেকেন্ড সাইকেলে যাওয়ার আগে আমি এই 1 নাম্বার সাইকেলে যে কথাগুলো বলছি সেটাই এখানে লেখা আছে, একটু দেখেন। যে স্টেপ 1 এর যে বেসিক কাজটা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ আয়ন পাম্প অফ দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব, establish a 200 milliosmol per liter concentration gradient between the tubular fluid and the interstitial fluid, অলরেডি বলেছি। and পরবর্তীতে যে ঘটনা ঘটে টিউবুলার ফ্লুইড এবং ইন দা ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি, সে কি করবে, ইন্টারস্টিশিয়ালের যে অসমোলারিটি আছে তার সাথে কুইকলি ইকুইলিব্রিয়ামে চলে আসবে বিকজ অফ অসমোসিস অফ ওয়াটার আউট অফ দা ডিসেন্ডিং লিম্ব, যেটা আমি বললাম। আর স্টেপ 2 তে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে shift of new isoosmotic fluid from proximal tubule in the cortex into the descending limb, pushes the column of fluid along the loop of Henle, decreases the osmolality, যেটা লাস্টে দেখাইলাম, at the top of the descending limb। descending limb এর টপে অসমোলারিটি কমে গেল, আর অ্যাসেন্ডিং লিম্বের বটমে অসমোলারিটিটা বেড়ে গেল। মানে হাইপার অসমোলার ফ্লুইডটা অ্যাসেন্ডিং লিম্বে ঢুকলো, আর ডিসেন্ডিং লিম্বের টপে, আমি আবারও যদি কথাটা বোঝানোর খেয়াল করি, দেখেন নতুন ফ্লুইড আসার ফলে ডিসেন্ডিং লিম্বের টপের অসমোলারিটিটা কমে গেছে, কিন্তু অ্যাসেন্ডিং লিম্বের টপের অসমোলারিটিটা বেড়ে গেছে, এই যে এই ফ্লুইড, নতুন ফ্লুইড আসার কারণে। ওকে, তাহলে এখন আমি বাম পাশে যে ছবিটা আমি দেখিয়েছি খেয়াল করেন, এই ছবিতে হচ্ছে 1 নাম্বার সাইকেলের সেকেন্ড স্টেপে যেটা আমি বললাম যে অ্যাসেন্ডিং লিম্বের যে বটম, সেখানে দেখেন যে ফ্লুইডের অসমোলারিটি 400, অর্থাৎ এটা ম্যাক্সিমাম, এবং ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটিও এখানে 400। কিন্তু আমাদের কি করতে হবে, তাহলে আমি পরবর্তী স্টেপ 3 তে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের ভিতরে 200 মিলিঅসমোল গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। তাহলে কি করা যায়, এটা তো 400 লেভেলে আছে, তাহলে এটা করেন 500 করে দেন ইন্টারস্টিশিয়াম, এটা বাড়াই দেন সলিউট পাম্প করে, আর এটা 200 করে দেন, সরি 300, তাহলে 500 300। আমি যদি একটু এই একই কাজ কিন্তু আবার আমরা করব আলটিমেটলি, সেই বেসিক কাজটা হচ্ছে এই যে এখানে 400 আছে, এটাকে 200 আমরা গ্রেডিয়েন্ট তৈরি করে দেব। এই যে এটা হচ্ছে স্টেপ 3, অ্যাসেন্ডিং লিম্বে আমরা 200 গ্রেডিয়েন্ট তৈরি করলাম। আচ্ছা, এর উপরের স্টেপগুলো থেকে ইচ্ছা 400 200 আছে, তাহলে কিছু করার নাই, 400 200 আছে কিছু করার নাই, 400 200 আছে কিছু করার নাই, 400 200 আছে কিছু করার নাই। এইখানে দেখেন একেবারে টপে 300 আর আছে, এইখানে আছে 200, অ্যাসেন্ডিং লিম্বে 200 আর এই লেভেলে ইন্টারস্টিশিয়ামে 300, তাহলে ডিফারেন্স আছে 100, কিন্তু আমাদের ডিফারেন্স করতে হবে কত, 200। 200 ডিফারেন্স করতে হলে কি করা যায়, এইখানে 350 করেন, এই যে এটাকে 350 করে দেন, আর এটাকে কমায় 200 থেকে কমায় 150 করে দেন, তাহলে ডিফারেন্স কিন্তু আলটিমেটলি 200 মিলিঅসমোল ডিফারেন্স তৈরি হয়ে গেল। বেসিক কাজ আমাদের প্রতিটা সাইকেলের প্রথম কাজই হচ্ছে এইটা, অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের মাঝে 200 মিলিঅসমোল গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। হলো? আচ্ছা,
এই গ্রেডিয়েন্ট তৈরি করার পরের কাজ হচ্ছে ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড আছে দেখেন তারা করবে কি এই ইন্টারস্টিশিয়ামের অর্থাৎ ডিসেন্ডিং লিম্বের এই যে ফ্লুইড গুলো আছে তারা প্রত্যেকে এই ইন্টারস্টিশিয়ামের ইকুইলিব্রিয়ামে চলে আসবে, অর্থাৎ ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি যা ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডের অসমোলারিটিও সেটা হয়ে যাবে। ওকে, ঠিক তেমনি দেখেন এই যে ইকুইলিব্রিয়ামে চলে আসছে, এটা 350, এটা 350, এইখানে 400 যেহেতু এখানেও 400, এই যে সবাই লেভেল ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। ওকে, এই যে ইকুইলিব্রিয়াম হয়ে গেল, তাহলে স্টেপ 3 শেষ, ইকুইলিব্রিয়াম করা। স্টেপ 4 আবার একই কাহিনী, নিউ ইনকামিং ফ্লুইড আসবে, এসে লুপে ঢুকবে, তখন লুপে যখন নতুন ফ্লুইড আসলো, খেয়াল করেন এই যে নতুন ফ্লুইডটা যখন এই ধাপে ঢুকবে তখন সে এই লেভেলে যে ফ্লুইডটা যে ছিল সে এক ধাপ নিচে নেমে যাবে কিনা, হ্যাঁ এক ধাপ নিচে নেমে গেল। তাহলে খেয়াল করেন এই 300 ফ্লুইড এই লেভেলে আসলো, কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই 300 যখন এই লেভেলে আসলো তখন তার সারাউন্ডিং যে এই সেম লেভেলে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কিন্তু 350, কিন্তু নিউ ইনকামিং ফ্লুইড আছে 300। তাহলে ইকুইলিব্রিয়াম করতে হবে, যেহেতু সেকেন্ড টাইম ইকুইলিব্রিয়াম, তাহলে এইবার কে ইকুইলিব্রিয়াম করবে, ইন্টারস্টিশিয়াম তার অসমোলারিটিটা এই নিউ ইনকামিং ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়াম করবে, তাহলে এটা হয়ে যাবে 300। তাহলে দেখেন 300 হয়ে গেছে। একইভাবে এই যে এইখানে যে ফ্লুইডটা ছিল সে এক ধাপ নিচে নেমে আসছে, 350 এখানে চলে আসছে, তাহলে 350 এর সারাউন্ডিং এ কত আছে 400। তাহলে এইবারও কি করবে, এই ইন্টারস্টিশিয়াম এই নিউ ফ্লুইড এই 350 এর সাথে ইকুইলিব্রিয়াম করে 350 হয়ে গেল। ওকে, ঠিক 350 যদি এখানে চলে আসলো, তাহলে এখানে আগে ছিল 400, সে এক ধাপ নিচে চলে আসলো, এটা এক ধাপ নিচে চলে আসলো, কিন্তু এই নিচে চলে আসলে এর সেম লেভেলে ইন্টারস্টিশিয়ামে 400 আছে, তাহলে এখানে আর ইকুইলিব্রিয়াম কিছু করা লাগতেছে না, এখানে সব মিল আছে। শুধু একটা জিনিস করতে হবে, সবাই যেহেতু এক ধাপ করে নিচে চলে আসছে, এ যখন এই ধাপে চলে আসলো, এ এই ধাপে চলে আসলো, তাহলে এ এই ধাপে চলে আসলো, তাহলে কি হলো এই যে অ্যাসেন্ডিং লিম্বের যে বটমে এই যে 500 অসমোলারিটির যে ফ্লুইড সে আলটিমেটলি ফ্লো হয়ে অ্যাসেন্ডিং লিম্বে যাবে। তাহলে দেখেন অ্যাসেন্ডিং লিম্বের বটমে এখন যে ফ্লুইডটা আছে তার অসমোলারিটি 500। ওকে, তাহলে এইবার এইখানে যে 300 ছিল এ এক ধাপ উপরে উঠে যাবে, তাহলে এখানে 200 সে এক ধাপ উপরে উঠে যাবে, এখানে যে 200 সে এক ধাপ উপরে উঠে যাবে, এই লেভেলের ফ্লুইডটা এক ধাপ উপরে উঠে যাবে, তাহলে এই 200 এ এক ধাপ উপরে উঠে যাবে, এই এর স্থান দখল করে, আর এই 150 অসমোলারিটি ফ্লুইড সে বের হয়ে গেল। খেয়াল করছেন? তাহলে এইবার খেয়াল করেন চতুর্থ স্টেপ শেষে আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বের বটমে ফ্লুইডের অসমোলারিটি ইনক্রিজ করছে এবং ডিসেন্ডিং লিম্বের যে টপ সেখানে অসমোলারিটি ডিক্রিজ করছে। ওকে, এবং অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যে ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে সেটাও কিন্তু অসমোলারিটি কমে গেছে। দেখেন এইবার আগের বার বের হয়েছিল 200 অসমোলারিটির, এই সাইকেলে এসে তার অসমোলারিটি কমে 150 হয়ে গেছে। ওকে, এবং যদি আপনি একই সাথে মেডুলার অসমোলারিটিটা খেয়াল করেন, দেখেন একেবারে টপে কর্টেক্স লেভেল আছে 300, আর একটু ডিপে আছে 350, এর ডিপে গিয়ে দেখা যাচ্ছে 400। তারপরে খেয়াল করছেন একই সাথে মেডুলার অসমোলারিটি বাড়তেছে এবং কর্টেক্স টু মেডুলার কিন্তু একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে এই হলো 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ। আমি বোঝানোর জন্য অনেক কথা বলতেছি, হ্যাঁ আপনি বুঝে গেলে এত কিছু অঙ্ক আপনার মিলানো লাগবে না। আপনার কাজ আছে অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের মাঝে 200 গ্রেডিয়েন্ট তৈরি করা প্রতি সাইকেলে, এবং এর পরের ধাপে গিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াম এবং ডিসেন্ডিং লিম্বের ভিতরে ইকুইলিব্রিয়াম করা। ওকে, এইভাবে যদি বারবার করতে থাকে আলটিমেটলি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়তে থাকবে। তাহলে আমরা আরেকটা সাইকেল দেখাই আপনাদের বোঝার জন্য। তাহলে এটা সাইকেল 2 গেল। সাইকেল 2 শেষে দেখেন ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কিন্তু কর্টিকোমেডুলার গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে এবং বাড়তেছে, এবং অ্যাসেন্ডিং লিম্বের টপ দিয়ে হাইপোটনিক ফ্লুইড কিন্তু ডেলিভারি হচ্ছে। আরেকটা স্টেপ আমি দেখাই। আচ্ছা, এই স্টেপটা একটু আমি আবার বর্ণনা করে যেটা দেখাচ্ছি স্টেপ 3 তে যেটা হয়েছে, সেকেন্ড সাইকেল স্টার্টস উইথ দ্য সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট আউট অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব, সেম
which again generates an osmotic gradient of 200 milliosmol at each transverse level, প্রতিটা লেভেলে মেইনটেইন করবে between the ascending limb and interstitium as usual, সেম কথা কিন্তু। আর 4 নাম্বার স্টেপে ওই যে আফটার দ্য শিফট অফ টিউবুলার ফ্লুইড এন্ড ইনস্ট্যান্টেনিয়াস ইকুইলিব্রিয়াম, আবার আর নতুন করে আবার ইকুইলিব্রিয়াম হচ্ছে ইনকামিং নিউ ফ্লুইডের সাথে অফ ডিসেন্ডিং লিম্ব উইথ দ্য ইন্টারস্টিশিয়াম, যেটা হচ্ছে স্টেপ 4। এবং আলটিমেটলি লাস্টে যেটা দেখা যাচ্ছে অসমোলালিটি এট দ্য বটম অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব exceeds that in the preceding cycle. Okay, এবার আমি সাইকেল 3 নাম্বার সাইকেলে যাই। তাহলে আমি 2 নাম্বার সাইকেলের যে লাস্ট স্টেপ সেটা এই যে বাম পাশের এই যে এই ছবিটার মাধ্যমে এখানে দেখাইছি। প্রিভিয়াস কি অবস্থানে ছিল দেখেন, অ্যাসেন্ডিং লিম্বের বটমে সেখানে অসমোলারিটি 500 আর এই লেভেলে ইন্টারস্টিশিয়ামে আছে 400। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, তাহলে স্টেপ 5 এসে কি করব, অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের একই কাজ, আপনার গ্রেডিয়েন্ট রাখতে হবে 200। তাহলে এখানে দুইটা, একটা আছে 400 একটা 500, তাহলে আপনার ইন্টারস্টিশিয়ামে বাড়ান, এটা বাড়িয়ে যদি আপনারা 550 করেন আর এইটাকে 350 কমায় 350 করেন, তাহলে কিন্তু 200 হয়ে গেল। তাহলে এখন 200। ওকে, আচ্ছা, এর উপরের ধাপে ইন্টারস্টিশিয়ামে 400, অ্যাসেন্ডিং এ 300 আছে, তাহলে ডিফারেন্স কত আছে 100। তাহলে কিন্তু আপনাকে ডিফারেন্স বানাতে হবে হচ্ছে 200। তাহলে আপনি এখানে কি করতে পারেন, এইখানে 450 করেন, এটা 250 করেন, তাহলে এই যে আবার 200 গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এটা 450 এবং এখানে 250, তাহলে 200। আচ্ছা, এর উপরের লেভেলে যান, 400 200 আছে, তাহলে এখানে কিছু করার নাই, 200 গ্রেডিয়েন্ট অলরেডি আছে। এইখানেও 400 200 আছে, 400 200 থাকলে কিছু করার নাই। কিন্তু এই লেভেলটা দেখেন, এখানে আছে 350 ইন্টারস্টিশিয়ামে, অ্যাসেন্ডিং লিম্বে আছে 200, তাহলে ডিফারেন্স আছে কত, এখানে 150 ডিফারেন্স আছে। কিন্তু আমাকে আরো 50 গ্রেডিয়েন্ট করতে হবে, তাহলে আরো 50 গ্রেডিয়েন্ট করলে এখানে 25 যোগ করেন 375। ওকে, আর এখানে 25 কমাই দেন, তাহলে 175, তাহলে 200 হয়ে গেল, ডিফারেন্স 200 ডিফারেন্স হয়ে গেল। আচ্ছা, একেবারে টপে আসেন, এখানে আছে 300 আর এখানে আছে 200, তাহলে 100 ডিফারেন্স আছে। 100 ডিফারেন্সকে আমি 200 ডিফারেন্স করতে হবে, তাহলে এক কাজ করেন, এখানে 350 করে দেন আর এখানে 150, তাহলে আবার দেখেন এই যে গ্রেডিয়েন্টটা কিন্তু আবার 200 মেইনটেইন হলো, অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের মাঝে 200 গ্রেডিয়েন্ট তৈরি হলো। তাহলে এর পরের কাজ আপনারাই বলেন কি করব। আমাদের পরের কাজ আছে ডিসেন্ডিং লিম্বের এই যে ফ্লুইড আছে প্রত্যেকে এই ইন্টারস্টিশিয়ামের ইকুইলিব্রিয়ামে আসবে বাই লুজিং ওয়াটার অ্যাজ দে আর ভেরি মাচ ওয়াটার পারমিয়েবল। তাহলে দেখেন এবার ডিসেন্ডিং লিম্বে সবাই এই ইন্টারস্টিশিয়ামের লেভেলে চলে আসলো, ইকুইলিব্রিয়ামে চলে আসলো, প্রত্যেকটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম। তাহলে দেখেন এবার কিন্তু ইন্টারস্টিশিয়ামের যে একেবারে মেডুলার টিপে 550। হ্যাঁ, ওকে, আচ্ছা, আর এখান থেকে যে দেখেন অ্যাসেন্ডিং লিম্বের টপে 150। এখন কি হবে, আবার সেই নতুন ফ্লুইড আসবে, সবাই আবার এক ধাপ নিচে নামবে। তাহলে এক ধাপ নিচে যখন নামবে তখন আবার একটা সারাউন্ডিং এর সাথে কি করবে, অসমোটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন হবে। ধরেন এইখানে 300 এই লেভেলে আসছে, তাহলে এর সারাউন্ডিং আছে 350। তাহলে যেহেতু এবার দ্বিতীয়বার ইকুইলিব্রিয়াম, তাহলে কি বলছিলাম, মেডুলা ডিসেন্ডিং নতুন ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়াম করবে। তাহলে নতুন ফ্লুইড যদি 300, মেডুলাও 300 হয়ে গেল, এই যে ইকুইলিব্রিয়াম মেইনটেইন হলো। এখন আসেন, তাহলে এই 350 সে এক ধাপ নিচে নামবে, এই লেভেলে আসবে 350, এই 350 এর লেভেলে সারাউন্ডিং এ কত আছে 375, তাহলে এই 375টা কমে আবার সেই 350 এ আসবে, ইকুইলিব্রিয়াম হইলো। সিমিলারলি বাকি লেভেল গুলো তো আলটিমেটলি দেখেন ইকুইলিব্রিয়ামে চলে আসছে ইন্টারস্টিশিয়ামের সাথে। এবং এই ডিসেন্ডিং লিম্বের এই যে বটমে যে ফ্লুইডটা ছিল সেটা আলটিমেটলি এটা ধাক্কা খেয়ে অ্যাসেন্ডিং লিম্বের বটমে যাবে। এই যে সরি, এই যে এখান থেকে সরে এটা এই লেভেলে আসবে, তাহলে 550 চলে আসলো অ্যাসেন্ডিং লিম্বের বটমে। আর এইখানে আগে ছিল 350, সে এবার এক ধাপ উপরে উঠে গেছে, সবাই এক ধাপ উপরে উঠে যাবে। এইভাবে করতে করতে আলটিমেটলি এই যে
দেখেন এইখান থেকে যে 150 এইটা মিলিঅসমোল যে অসমোলারিটি ফ্লুইড সেইটা আউটপুট হবে। সো আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন এই সাইকেলগুলো যদি রিপিটেডলি হতে থাকে তাহলে একই সাথে এই মেডুলার অসমোলারিটি বাড়তেছে এবং কর্টেক্স টু মেডুলা খেয়াল করেন একেবারে টপে আছে 300, তার নিচে 350, 375, তারপরে 400, 400, 450 এইভাবে কিন্তু বাড়তেছে। আলটিমেটলি 5 নম্বর স্টেপ শেষে ম্যাক্সিমাম এটা টপে থাকবে 550। এটা হচ্ছে ফ্লুইড শিফটের কারণে কিছু সময়ের জন্য এখানে ইকুইলিব্রিয়ামে আসছে। সো এই রিপিটেডলি এই সাইকেল যখন চলতে থাকবে এই মেডুলার অসমোলারিটি কিন্তু বেড়ে যাচ্ছে ইন এ মাল্টিপ্লাইং ফ্যাশন। কিন্তু আপনি যদি খেয়াল করেন এটা যদি একটা স্ট্রেট টিউবুল থাকতো তাহলে সর্বোচ্চ একটা লেভেলে সে ম্যাক্সিমাম 200 মিলিঅসমোল এর গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবে, এর বেশি পারবে না। কিন্তু এই ইউ শেপ থাকার কারণে এই রিপিটেড সাইকেল হওয়ার ফলে আলটিমেটলি কি হচ্ছে দেখেন, নরমাল কন্ডিশনে যখন নরমালি কনসেন্ট্রেশনে ইউরিন পাস হবে সেটা আমরা নরমাল ইউরিনের কনসেন্ট্রেশন জানি 600। তাহলে এবার এখানে দেখেন এই যে একই ঘটনা বারবার আমি আর দেখাবো না, যে অ্যাসেন্ডিং এই যে অ্যাসেন্ডিং লিম্ব আর ইন্টারস্টিশিয়ামের ভিতরে 200 গ্রেডিয়েন্ট তৈরি হলো। তারপরে এই যে খেয়াল করেন এই ডিসেন্ডিং লিম্ব ইন্টারস্টিশিয়াম এবং ডিসেন্ডিং লিম্ব এর ভিতরে ইকুইলিব্রিয়াম হবে। তারপরে আবার নতুন ফ্লুইড আসবে, নতুন ফ্লুইড একটু লেভেলটা চেঞ্জ হবে, লেভেলটা চেঞ্জ হওয়ার পরে তারা আবার সেকেন্ড টাইম সারাউন্ডিং লেভেল এবং এই নিউ ফ্লুইড তারা ইকুইলিব্রিয়ামে আসবে। এবং আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন যে এইভাবে মেডুলার অসমোলারিটি কিন্তু বাড়তে বাড়তে দেখেন টিপে 600, কর্টেক্সে এটা আছে 300, এই লেভেলে আছে 300, এটা 300, হ্যাঁ। আর আলটিমেটলি এইখানে যেটা থাকবে অ্যাসেন্ডিং লিম্বের টপে আগের বার ছিল 150, দেখেন এই যে 150 বের হয়ে গেছিল, এইবার এইখানে 100। এইটাই আলটিমেটলি অ্যাসেন্ডিং লিম্ব থেকে এই যে হাইপোটনিক ফ্লুইডটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে ফর ফার্দার প্রসেসিং। তাহলে দেখছেন মেডুলার অসমোলারিটি এখন কি হয়ে গেছে, হাইপার অসমোলার, এবং কর্টেক্স টু মেডুলা একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এখন যখন টিউবুলার ফ্লুইড এই কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট দিয়ে এইটা নিচে নামবে তখন এই যে কি হবে, যেহেতু সারাউন্ডিং ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বেশি তখন এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে তারা কি করবে, এই ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটির সাথে ইকুইলিব্রিয়াম করবে যদি এডিএইচ থাকে আর কি। এই জন্য অ্যানাদার ফ্যাক্টর আপনারা সবাই জানেন এডিএইচ থাকতে হবে। সো আমরা কিন্তু হাইপার অসমোলার রেনাল মেডুলা তৈরি করে ফেলেছি এবং এখান থেকে যে ইউরিনটা পাস হবে সেই ইউরিনের অসমোলারিটি দেখছেন এখানে ইন্টারস্টিশিয়াম অসমোলারিটি যেটা সেটা। ওকে, তো এটা যদি আমি এই সাইকেলগুলোই কি করি, উইথ সাকসেসিভ সাইকেল ইন্টারস্টিশিয়াল অসমোলারিটি এট দ্য টিপ অফ দ্য লুপ অফ হেনলি রাইজেস প্রোগ্রেসিভলি ফ্রম 300। আমি ফার্স্ট স্টেপে দেখাইছিলাম যে এটা 300 ছিল, স্টেপ যখন 0-তে ছিল। এবং দেখেন আমি প্রতিটা দেখেন আপনি যদি 1 নম্বর এবং 3 নম্বর এবং 5 নম্বর এবং ফাইনালি 7 নম্বর স্টেপে যান আলটিমেটলি দেখেন অসমোলারিটি বেড়ে 600 হয়ে গেছে, অসমোলারিটিটা বেড়ে 600 হয়ে গেছে ফর রিপিটেড সাইকেল। এইভাবে দেখা যাচ্ছে যে 39 সাইকেলের পরে would eventually achieve an osmolarity of 1200 milliosmol at the tip of the loop of Henle। আরেকটা জিনিস বলবো, এই লুপ অফ হেনলি যত লং হবে টিপে অসমোলারিটি তত বেশি হবে। হ্যাঁ, যারা মরুভূমির কিছু প্রাণী আছে, কিছু এটা কি বলে, কিছু ডেজার্ট রডেন্ট, একটা তার সেটার হাইপার অসমোলার মেডুলার ম্যাক্সিমাম অসমোলারিটি 6000, ইউরিন কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি ম্যাক্সিমাম তার। একটা ধরনের ইঁদুর জাতীয় মানে মরুভূমিতে থাকে রডেন্ট। হ্যাঁ, সো এটা আসলে ডিপেন্ড করবে এই মেডুলার কতটা হাইপার অসমোলার সেটার উপরে। ওকে, তো যাই হোক আমি আসলে অনেক কথা বলছি বোঝানোর জন্য, বেসিক জিনিস কিন্তু ওই একটা প্রথম স্টেপে যেটা বলছি এইটাই। ফার্স্টে অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের মাঝে কি করা, 200 গ্রেডিয়েন্ট তৈরি করা। তারপরে কি করবে, ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডকে ইন্টারস্টিশিয়ামের ইকুইলিব্রিয়ামে আনবেন।
হ্যাঁ, আচ্ছা, এটা 1 নম্বর সাইকেল হয়ে গেল। এরপর আবার নতুন ফ্লুইড ঢুকাবেন, ঢুকায় আবার একই ঘটনা ঘটাবেন। তাহলে এইটা যদি রিপিটেডলি ঘটতে থাকে, আলটিমেটলি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়তে থাকবে এবং অ্যাসেন্ডিং লিম্বের অসমোলারিটি কমতে থাকবে। কমতে কমতে একসময় 100, লাস্ট যে ফ্লুইডটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে ওইটার অসমোলারিটি হয় 100। ওকে, আচ্ছা, এই হাইপার অসমোলারিটিটা, এটা তো এতক্ষণ দেখাইলাম যে ইউ শেপ লুপ অফ হেনলি কিভাবে মাল্টিপ্লাইং ফ্যাশনে হাইপার অসমোলারিটি তৈরি করছে। এটা ভুলে গেলে চলবে না যে এই হাইপার অসমোলারিটি তৈরিতে ইউরিয়ারও ভূমিকা আছে। রোল অফ ইউরিয়া রিসার্কুলেশন টু প্রডিউস হাইপার অসমোটিক রেনাল মেডুলা। বলা হচ্ছে যে urea contributes about 40 to 50% of osmolality of the renal medullary interstitium when kidney is forming maximally concentrated urine. আমাদের কিডনি যখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন বলতে 1200 মিলিঅসমোল, যখন ইউরিনের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হবে, তখন এই ইউরিয়া রিসাইক্লিং এর ভূমিকা এখানে 40 থেকে 50% ইউরিয়ার ভূমিকা আছে। তার মানে 600 মিলিঅসমোল কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার করছে, বাকি 50% কে 40 থেকে 50% এই ইউরিয়া রিসাইক্লিং করবে। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ দ্য ইউরিয়া ইন দ্য টিউবুলার ফ্লুইড অফ দ্য ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট causes urea to diffuse out of the tubule into the renal interstitial fluid. আমরা জানি ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট, ওইখানে ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যায় যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে আগের পার্টগুলোতে, কিন্তু ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়নি, সে কারণে ওই পার্টটাতে ইউরিয়া কনসেন্ট্রেশনটা হাই থাকে। এবং ওই ইনার মেডুলারি কালেক্টিং ডাক্টে কিছু ইউরিয়ার জন্য স্পেসিফিক ট্রান্সপোর্টার প্রোটিন আছে, ইউরিয়া ট্রান্সপোর্টার A1 এবং ইউরিয়া ট্রান্সপোর্টার A3। এই ট্রান্সপোর্টের মাধ্যমে এই জন্য ওইখান থেকে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে মেডুলাতে অ্যাড হয়। তাহলে মেডুলাতে যেহেতু ইউরিয়া অ্যাড হচ্ছে, এই জন্য মেডুলার অসমোলারিটি বাড়তেছে। এবং এই ইউরিয়াটা বারবার দেখবেন ইউরিন দিয়ে এটা কম পরিমাণ এক্সক্রিশন হয়, বারবার এটা রিসাইক্লিং হতে থাকে। ওকে, সেটা আমি এখনই দেখাবো। যদি ইউরিয়া রিসাইক্লিংটা কিভাবে কাজ করছে খেয়াল করেন, এখান থেকে ইউরিয়া ফিল্টার হইলো গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে, হওয়ার পরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে 50% ইউরিয়া এখান থেকে রিঅ্যাবজর্ব হয়ে যায়, বাকি 50% এইখান থেকে ফ্লো হচ্ছে। দেখেন ফ্লো হয়ে যখন এই যে লুপে আসলো, একটা জিনিস মনে রাখবেন, এই লুপের ভিতরে আবার 50% ইউরিয়া সিক্রেশন হয়। তাহলে দেখেন 50 আবার নতুন করে 50 হয়ে গেল, আবার 100% হয়ে গেছে। এইটা যখন আবার এই অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যাবে, এরা কিন্তু ইউরিয়া পারমিয়েবল না, অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন যাবে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে না। এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল কালেক্টিং টিউবুল দিয়ে যখন নামতেছে, তখন এখান থেকে বলা হচ্ছে 30% ইউরিয়া এখান থেকে রিঅ্যাবজর্পশন হবে, অল্প পরিমাণে ইউরিয়া, কিন্তু এখান থেকে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে ইন প্রেজেন্স অফ ADH। তাহলে 30% যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে বাকি থাকে এইখানে থাকতেছে এই যে 70%। এই 70% ইউরিয়া এখানে কনসেন্ট্রেটেড হবে, কারণ অলরেডি ইন প্রেজেন্স অফ ADH প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে, কিন্তু সেই অনুপাতে ইউরিয়া কম রিঅ্যাবজর্পশন হয়েছে, যে কারণে এই ইনার মেডুলারি কালেক্টিং ডাক্টে এসে ইউরিয়া কনসেন্ট্রেশনটা বিল্ড আপ করে। এই যে 70% থেকে আবার 50% ইউরিয়া এখান থেকে ওই যে ইউরিয়া ট্রান্সপোর্টার A1 A3 দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আর বাকি অনলি 15 থেকে 20% এটা ইউরিন দিয়ে এক্সক্রিট হচ্ছে। তাহলে এই যে ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে যে ইউরিয়াটা রিঅ্যাবজর্পশন হলো 55%, এইটা গিয়ে আবার এই যে লুপের মধ্যে সিক্রেশন হচ্ছে। সো বারবার এইভাবে সে ঘুরতেছে এবং প্রতি সার্কেলে দেখা যাচ্ছে অনলি 15 থেকে 20% ইউরিয়া ইউরিন দিয়ে যাচ্ছে, বাকিটা কিন্তু এই রিসাইক্লিং এর কারণে এরা এই মেডুলার অসমোলারিটিটাকে বাড়াই দিচ্ছে। এবং আরো বলে রাখি, যখন ADH কনসেন্ট্রেশন বেশি থাকে, তখন এই ইউরিয়ার পারমিয়াবিলিটি আরো বেশি ইনক্রিজ করে, আরো বেশি ইউরিয়া রিঅ্যাবজর্পশন এবং মেডুলার অসমোলারিটি আরো বেশি ইনক্রিজ করে। ওকে, সো এই জন্য বলেছি যে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে ইউরিয়া রিসাইক্লিং আমি শুরুতেই বলেছিলাম, হ্যাঁ, যখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হবে, তার 54 ইউরিয়া রিসাইক্লিং এর 40 থেকে 50% কন্ট্রিবিউশন থাকে। ওকে, এই জন্য যারা দেখবেন যে ডিহাইড্রেটেড কন্ডিশনে যদি আপনি ইউরিয়া কনসেন্ট্রেশনটা বেড়ে যেতে পারে,
but that doesn't indicate the renal failure. That is, the urea is not a specific marker of renal function test. তার মানে ইউরিয়া ডিহাইড্রেশনের একটা ইম্পর্টেন্ট আপনি মার্কার বলতে পারতেন। ডিহাইড্রেশনের কারণে কিন্তু ইউরিয়া লেভেল কনসেন্ট্রেশন হয়, হ্যাঁ, ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বাড়ে। তো যাই হোক, এখন আমরা লাস্ট যে মেকানিজমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অলরেডি হাইপার অসমোলারিটি তৈরি করলাম মাল্টিপ্লায়ার এবং ইউরিয়া রিসাইক্লিং এর মাধ্যমে। এখন আমাদের এই অসমোলারিটিটাকে প্রিজার্ভ করতে হবে, মেনটেন করতে হবে, এটা যেন আবার কমে না যায়। সেজন্য আমাদের যে মেডুলাতে, আমরা জানেন যে সলিউটটা মেডুলাতে ট্র্যাপ হয়েছে এবং এই যে কারণে মেডুলার অসমোলারিটি বাড়ছে, এখন এই সলিউট গুলো যদি আবার ব্লাডের মাধ্যমে, কারণ এতে ব্লাড সাপ্লাই আছে, ব্লাডে প্রবেশ করে এটা যদি ওয়াশ আউট হয়ে যায়, তাহলে তো অসমোলারিটি আবার কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য কিডনির ব্লাড সাপ্লাইতে অলরেডি আপনারা জানেন কিছু ইউনিক ফিচার্স আছে। Two special features of the renal medullary blood flow contribute to the preservation of the high solute concentration. Preservation বলছি। এক নম্বর কথা হচ্ছে, medullary blood flow is low. This sluggish blood flow helps to minimize solute loss from the medullary interstitium. যেহেতু medullary blood flow কম, তাহলে solute wash outটাও কম হবে, তাহলে যে সলিউটটা ট্র্যাপ হয়েছে সেটা প্রিজার্ভ হবে, অসমোলারিটি প্রিজার্ভ। আরেকটা হচ্ছে, এই যে ভাসার একটা যে লং লুপ ক্যাপিলারি যে ভাসার একটা, এইটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে সার্ভ করতেছে, এটাও একটা সলিউট ট্র্যাপ মেকানিজম হিসেবে কাজ করতেছে। একটু পরেই আমি দেখাবো। এই এক্সচেঞ্জার সিস্টেমটাও আসলে কি করতেছে, যে প্রিভেন্ট দ্য ওয়াশ আউট অফ সলিউট ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তাহলে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ব্লাড ফ্লোটা স্লো স্লাগিশ এবং কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এই দুইটা ফ্যাক্টর মিলে যে সলিউট ওয়াশ আউটটাকে মিনিমাইজ করতেছে, দেয়ার বাই হেল্পস টু মেনটেন দ্য হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এখন খেয়াল করেন যে এই যে ইউ শেপ লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি না, এবার হচ্ছে আমরা এক্সচেঞ্জার নিয়ে কথা বলবো, ভাসার একটা। তো ভাসার একটা দিয়ে যখন দেখেন ব্লাডটা ঢুকলো, ব্লাডের যে নতুন যে ব্লাডটা আসলো, ইনকামিং ফ্রেশ ব্লাড, সেটা ধরেন 300 মিলিঅসমোল পার লিটার। এখন এটা যখন ডিসেন্ডিং লিম্ব দিয়ে এই ব্লাডটা যত মেডুলার ডিপে প্রবেশ করবে, বাই দিস টাইম আপনারা অলরেডি জানেন যে মাল্টিপ্লায়ার সিস্টেম অলরেডি সারাউন্ডিং দ্য ইন্টারস্টিশিয়াম, সেই ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি দেখেন বেশি। এখানে দেখেন 600 800, শুধু বেশি না, যত আপনি মেডুলার ডিপে যাবেন তত বেশি হাই অসমোলার ফ্লুইডে এক্সপোজ হবেন, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে দেখেন 300 মিলিঅসমোল অসমোলারিটির ব্লাড যখন নিচে আসবে, ডিসেন্ড ডাউন করবে, ধরেন এখান থেকে এই লেভেলে আসলো, এখন এই লেভেলে সারাউন্ডিং এর অসমোলারিটির ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কত, এখানে আছে 600। ওকে, তাহলে এখন কি হবে, যেহেতু এটা ক্যাপিলারি কিন্তু বোথ ওয়াটার এবং সলিউট পারমিয়েবল, তাহলে কি করবে, এই ক্যাপিলারি এই এখন ইন্টারস্টিশিয়ামের এই লেভেলের সাথে সে ইকুইলিব্রিয়ামে আসবে। কিভাবে, এইখান থেকে ওয়াটারটা অসমোসিসের মাধ্যমে দেখেন লো সলিউট কনসেন্ট্রেশন থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনে যাবে, হ্যাঁ, এবং ইন্টারস্টিশিয়াম থেকে কিছু সলিউট এখানে অ্যাড হবে। আলটিমেটলি সে কি করলো, তার লেভেলের যে ইন্টারস্টিশিয়ামের অসমোটিক ইকুইলিব্রিয়ামে চলে এলো। এবার সে যখন আরো নিচে লেভেলে চলে আসলো, তখন এই লেভেলে সারাউন্ডিং আছে 800, একইভাবে ওয়াটার লস এবং কিছু সলিউট অ্যাড হয়ে সে তার অসমোলারিটিটাকে ইকুইলিব্রিয়াম করলো ইন্টারস্টিশিয়ামের সাথে। এভাবে সে যত ভিতরে ঢুকবে মেডুলার, তত তার এই ব্লাডের অসমোলারিটি বাড়তে থাকবে এবং ম্যাক্সিমাম টিপে যখন যাবে এই লুপের, সেটার অসমোলারিটিটা 1200 বা ম্যাক্সিমাম অসমোলারিটি হবে। কিভাবে হলো, বাই লুজিং ওয়াটার এন্ড অ্যাডিশন অফ সলিউট, সিম্পল, as they are water and solute permeable. ওকে, আচ্ছা, এর সাথে তুলনা করতে পারেন, একটা ঘর ধরেন, চোর যখন ঘরে ঢোকে, তখন সে কি করে, এই সলিউট সে কি করতেছে, দামি দামি জিনিসগুলো সলিউটকে সে ব্যাগে ঢুকাচ্ছে, ঢুকাই তার অসমোলের ব্যাগ ভর্তি করলো, এখন 1200 হয়ে গেল। এখন মজার ব্যাপার হচ্ছে, এই হাইপার অসমোলার ব্লাডটা এইবার যখন অপোজিট ডিরেকশনে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উঠবে, এবার আপনি এখন খেয়াল করেন
যত উপরে যাবে, আমরা জানি মেডুলা থেকে যত আপনি কর্টেক্স থেকে উপরে যাবেন তত অসমোলারিটি, সারাউন্ডিং অসমোলারিটি ফল করবে। যেমন এইখানে আছে 1200, এর থেকে একটু উপরে গেলেন তখন হয়ে গেল একটু কমে 900 হয়ে গেল, তার থেকে উপরে সারাউন্ডিং অসমোলারিটি 600, এবং তার থেকে উপরে গেলে এখন সর্বোচ্চ 300। তাহলে এইবার যখন ব্লাডটা অ্যাসেন্ডিং লিম দিয়ে উঠতেছে, এখন সে আবার কি করবে, যত বেশি উপরের লেভেলে যাচ্ছে তত বেশি সে লো সারাউন্ডিং ইন্টারস্টিশিয়াল অসমোলারিটিতে এক্সপোজ হচ্ছে। তাহলে আবার সে কি করবে, এবার ইকুইলিব্রিয়াম করবে। এবার ইকুইলিব্রিয়াম কি হবে, এইখানে যেহেতু অসমোসিসের মাধ্যমে এইখান থেকে ওয়াটার লো এইবার অ্যাসেন্ডিং লিম্বে ঢুকবে, আর এইখান থেকে সলিউট ডিফিউশনের মাধ্যমে আবার ইন্টারস্টিশিয়ামে ফিরে গেল, এবং আলটিমেটলি এই ব্লাডটা যখন এই অ্যাসেন্ডিং লিম্ব লিভ করলো তার অসমোলারিটি দেখেন 350। তার মানে অনলি 50 মিলিঅসমোল সলিউট সে রিমুভ করতে পারছে। ওকে, তাহলে কি হলো দেখেন, এই যে সলিউট ডিসেন্ডিং লিম্বে ঢুকছিল, এই ব্লাডের মাধ্যমে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আবার যখন অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন সে উঠতেছে, এই সলিউটটা কিন্তু আবার ব্যাক করে ইন্টারস্টিশিয়ামে ফিরে আসছে। তাহলে কি আর ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি চেঞ্জ হবে? হবে না। তার মানে সলিউটটা কিন্তু সেই ট্র্যাপই থেকে গেল। ওকে, আচ্ছা, অনলি খুবই মিনিমাম অ্যামাউন্ট অফ সলিউট, অনলি দেখেন আসছিল 300 মিলিঅসমোলের ব্লাড, যাওয়ার সময় অনলি 50 মিলিঅসমোল সলিউট নিয়ে যেতে পারছে। কিছুটা ওই যে গেমস এর মতো, কিছু আমার ছেলে খেলে, দেখি একটা চোর ব্যাগে করে পালায়, থলি ভরে পালাচ্ছে, সে দৌড়াচ্ছে, পিছনে পুলিশ তাড়া করতেছে, আর ওইখান থেকে গোল্ড পড়তেছে, আর ওইগুলো আর কি ওই কালেক্ট করতে হচ্ছে পুলিশ। তো ব্যাপারটা ওরকম আছে, সে প্রথমে সব মূল্যবান জিনিসপত্র নিছিল, কিন্তু যাওয়ার পথে আবার সাত থলি থেকে আবার সেই জিনিসগুলো কিন্তু এসে ফিরে আসছে। সো আলটিমেটলি সলিউট গুলো কিন্তু ট্র্যাপই থেকে গেল, এবং ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি কিন্তু মেনটেন হলো। সো দিস ইজ অলসো এই কাউন্টার কারেন্ট, এই লুপ থাকার কারণেই কিন্তু ইউ শেপ লুপ, অর্থাৎ ব্লাড ফ্লোর ডিরেকশনটা কিন্তু কাউন্টার ডিরেকশন হওয়ার কারণে অসমোলারিটিটা প্রিজার্ভ হলো। ওকে, এই জন্য বলা হচ্ছে ভাসার একটাকে আমরা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বলি। কথা ক্লিয়ার কিনা? আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে কর্টেক্স টু মেডুলা অসমোটিক গ্রেডিয়েন্ট মাল্টিপ্লায়ার কিছুটা দায়ী। আরেকটা আমি বলছি যে কর্টেক্স থেকে মেডুলার প্রত্যেকে ব্লাড ফ্লোর যে ভেরিয়েশন, আপনি যত ডিপে যাবেন ব্লাড ফ্লো তত স্লো এবং স্লাগিশ হতে থাকবে, এবং যেই লেভেলে ব্লাড ফ্লো যত স্লো এবং স্লাগিশ, সেই লেভেলের সলিউট ওয়াশ আউট তত কম হবে, তাহলে সেই লেভেলের অসমোলারিটি তো বেশি থাকবে। যেহেতু দেখেন কর্টেক্সে ব্লাড ফ্লো সবচেয়ে হাই, এই জন্য এখানে সলিউট যতই আপনি ট্র্যাপ করেন না কেন, এটা ওয়াশ আউট হয়ে আবার চলে যায়, এবং অসমোলারিটি এই যে কমে যায়, কমে আবার 300-তে চলে আসছে, এই জন্য এখানে 300। কিন্তু যত আপনি ডিপে যাচ্ছেন ব্লাড ফ্লো তত কমতেছে, সলিউট ওয়াশ আউটও তত কম হচ্ছে, এই জন্য যে এই যে হাই অসমোটিক গ্রেডিয়েন্টটাও কিন্তু মেনটেন করতেছে ভাসার একটা কর্টিকো মেডুলারি যে অসমোটিক গ্রেডিয়েন্ট। ওকে, সো আলটিমেটলি মাল্টিপ্লায়ার এবং এক্সচেঞ্জার সিস্টেম সিমুলটেনিয়াসলি একই সাথে কাজ করতেছে। হ্যাঁ, ওইখান থেকে যে লুপ থেকে সলিউট রিঅ্যাবজর্পশন হয়েছে, সেই সলিউটটা কিন্তু এই ব্লাডের মধ্যে ঢুকছিল, ঢুকে কিন্তু সে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে চলে যেতে পারে নাই, আবার অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে কিন্তু আবার মেডুলাতে ফিরে আসছে। সো এটা সিমুলটেনিয়াসলি পাশাপাশি থাকে। আমি আলাদাভাবে দেখাইছি বোঝার সুবিধার জন্য, ওকে, নয়তো প্যাচ লেগে যাবে। সো এই এক্সচেঞ্জার সিস্টেমটাই আসলে আমি এখানে বর্ণনা করেছি, যে ব্লাড যখন দেখেন আপনারা ডিসেন্ডিং লিম্ব দিয়ে যাচ্ছে, এটা প্রোগ্রেসিভলি কনসেন্ট্রেটেড হচ্ছে, এবং টিপে গিয়ে ম্যাক্সিমাম এটা এই যে 1200 হয়ে গেল। আবার যখন এটা অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যাচ্ছিল, আবার যেহেতু সারাউন্ডিং অসমোলারিটি কমতেছে, সো এটা তখন অসমোটিক ইকুইলিব্রিয়াম করার জন্য সলিউট গুলোকে আবার ছেড়ে দিচ্ছে, আর ওয়াটারকে তখন সে রিঅ্যাবজর্পশন করতেছে, এবং আলটিমেটলি সলিউট গুলো যেহেতু আবার মেডুলাতে ফিরে গেল, তো মেডুলার অসমোলারিটির গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হবে না। ওকে, এই জন্য বলা হচ্ছে যে ইউ শেপ অফ দ্য ভাসার একটা ক্যাপিলারিজ হুইচ অ্যাক্ট এজ এ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। আমার মনে হয় আমি চেষ্টা করছি অনেক সময় নিয়ে বোঝানোর জন্য। এখন আমাদের যদি এতটুকু বোঝা হয়ে যায়, এখন ইউরিন ডাইলুশন বা কনসেন্ট্রেশন ইউরিন খুবই ইজি। প্রথমে আমি ডাইলুট ইউরিনের মেকানিজমটা যদি একটু দেখাই, খেয়াল করেন। আমরা জানি পিসিটি থেকে সলিউট এবং ওয়াটার একই পরিমাণে বা একই অনুপাতে রিঅ্যাবজর্পশন হয় দেখে পিসিটি তে অসমোলারিটির কোনো চেঞ্জ হয় না, 300ই থাকে।
কিন্তু এটা যখন ডিসেন্ডিং লিম দিয়ে নামে তখন বাই দিস টাইম আপনারা অলরেডি জানেন এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় মেইনলি, বাট সলিউট কম রিঅ্যাবজর্পশন হবে। এই জন্য যত বেশি নামবে, এবং যেহেতু সারাউন্ডিং অসমোলারিটি কি ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি তো বেশি, তো ওয়াটারটা এখান থেকে রিঅ্যাবজর্পশন হচ্ছে কিন্তু সলিউটটা থেকে যাচ্ছে। এই জন্য এইটার আস্তে আস্তে যত ডিসেন্ড করবে তার অসমোলারিটি তত বাড়বে। এবং টিপে গিয়ে এটার অসমোলারিটি দেখেন ম্যাক্সিমাম হবে, যেটা হচ্ছে মেডুলার অসমোলারিটি, এইখানে টিপে যত থাকবে সেটা ইকুইলিব্রিয়াম হবে। আবার একইভাবে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন সে উঠবে তত এখানে এই পাম্প দিয়ে সলিউট, এই পার্টটা আবার ওয়াটার ইম্পারমিয়েবল, সলিউট বের হয়ে যাচ্ছে কিন্তু ওয়াটার বের হচ্ছে না। তাহলে আলটিমেটলি এই ফ্লুইডের অসমোলারিটি কমতে কমতে যখন এইখানে চলে আসবে তখন সেটার অসমোলারিটি হবে 100। আমি বলেছিলাম যে এখানে ফাইনালি যে ডেলিভারিটা হবে ডিসিটি তে যে ফ্লুইডটা হবে সেটা আছে 100। হ্যাঁ, আচ্ছা, এইখানে 100 অসমোলারিটি আসলো। এখন কথা হচ্ছে এই 100 অসমোলারিটির ফ্লুইড যখন কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক দিয়ে নামবে, এখানে যদি এডিএইচ থাকে তাহলে এটা ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। কিন্তু এডিএইচ যদি না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ এডিএইচ বা লো লেভেল অফ এডিএইচ, আপনারা জানেন যে দিস পার্ট ইজ in the absence of ADH, this is not water permeable, তাহলে এটা এখান থেকে নামবে কিন্তু যেহেতু ওয়াটার পারমিয়েবল না, ওয়াটার কম রিঅ্যাবজর্পশন হবে। কিন্তু এখান থেকে আপনারা জানেন যে সোডিয়াম ক্লোরাইড, বিভিন্ন সলিউট, ইউরিয়া রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওকে, সো এইখানকার ফ্লুইডের অসমোলারিটি আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে ইন দ্য অ্যাবসেন্স অফ এডিএইচ এটা সর্বনিম্ন 50 মিলিঅসমোল বা 30 মিলিঅসমোল পর্যন্ত নামতে পারে, এবং এটাকে আমরা বলবো ডাইলুট ইউরিন। ওকে, আচ্ছা, এখন কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের মেকানিজমে প্রথম ঘটনা কিন্তু একই। পিসিটি তে সেম অ্যামাউন্ট সলিউট এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো, অসমোলারিটি কোনো চেঞ্জ হলো না। ডিসেন্ডিং লিম দিয়ে যখন নামলো তখন দেখেন এটার অসমোলারিটি আস্তে আস্তে ফ্লুইডের বাড়তে থাকবে যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এইটা মেডুলাতে গিয়ে ম্যাক্সিমাম হবে। ওকে, এখন মেডুলা দেখেন কাউন্টার কারেন্ট মেকানিজমের একটা তো কারণ, আবার যেহেতু এডিএইচ বেশি সেই কারণে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে মেডুলার অসমোলারিটি এখন দেখেন 1200 হয়ে গেছে। ওকে, সো এইখানে যখন আসলো অসমোলারিটি বেশি হলো। তো যাই হোক, আলটিমেটলি আবার যখন অ্যাসেন্ড করবে এইখান থেকে সলিউট পাম্প হয়ে হয়ে ইন্টারস্টিশিয়ামে চলে গেল। সো অ্যাসেন্ডিং লিম্বের যে ফ্লুইড সেটা কিন্তু আবার হাইপোটনিক হয়ে গেল 100। এটা ডাইলুশন মেকানিজমে কিন্তু এই পর্যন্ত মেকানিজম সেম, কনসেন্ট্রেটেড হোক আর ডাইলুটেড হোক। শুধু কনসেন্ট্রেটেড ক্ষেত্রে মনে রাখবেন এখানে মেডুলার, এখানে টিপে ম্যাক্সিমাম হচ্ছে 1200 থাকবে। ওকে, আচ্ছা, এখন এই হাইপোটনিক ফ্লুইড যখন আবার এই যে কালেক্টিং পার্ট দিয়ে ফ্লো হবে তখন আপনারা জানেন কনসেন্ট্রেটেড ইউরিন কখন ফরমেশন হবে, যখন বডিতে হাই লেভেল অফ এডিএইচ থাকবে। তাহলে এখানে যদি এডিএইচ থাকে ওয়াটার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, এখান থেকে প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে কিন্তু সেই তুলনায় সলিউট কম রিঅ্যাবজর্পশন হবে। এখানে সলিউট ওয়াটার দুইটাই রিঅ্যাবজর্পশন হয়, তবে এডিএইচ যদি বেশি থাকে এক্সেস ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, সলিউট কম রিঅ্যাবজর্পশন হবে। সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণ ইউরিন এইটা পাস করবে এবং যেটা কিনা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, এই যে দেখেন মেডুলার কনসেন্ট্রেশন যদি 1200 থাকে এখান দিয়ে যাওয়ার সময় এটার ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে 1200। সো দ্যাট ইজ হাউ হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হবে। তাহলে আমি যদি বলি ইউরিনারি ডাইলিউশন বা কনসেন্ট্রেশন এটার ডিটারমিনেশন হবে নেফ্রনের কোন পার্টে, আর্লি পার্টে না লেট পার্টে? লেট পার্টে। লেট পার্ট মানে এই যে কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক। আর্লি পার্টে দেখেন ওই সেই একই 100, এখান থেকে যে ফ্লুইডটা আসতেছে সেটা 100 মিলিঅসমোল, এটা ডাইলুট ইউরিনের ক্ষেত্রে 100 ছিল, কনসেন্ট্রেটেড ক্ষেত্রে। লেট পার্টে এবং ডিপেন্ড করতেছে যে এটা আলটিমেটলি এডিএইচ, whether there is a high level of ADH or there is the absence of ADH, that will determine finally the urine will become concentrated or diluted. So thank you very much, অনেক লম্বা টাইমের লেকচার দিলাম, আমি চেষ্টা করেছি বোঝাতে, আপনারা যদি উপকৃত হন এটা আমার ভালো লাগবে। আমার লেকচারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনার যারা মেডিকেল ফ্রেন্ডস আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে, যাদের এই ব্যাপারে আগ্রহ আছে ফিজিওলজির ব্যাপারে, তাদেরকে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।